All of you. Can I audible please? This is our practice session on mathematics and mainly based on NTPC and CGL exam. তো CGL এক্সামে টায়ার 2 ওরিয়েন্টেড কোশ্চেন এবং আপকামিং যে এনটিপিসি এক্সাম রয়েছে সেই সমস্ত এক্সামকে ফোকাস করে যদিও এই কোশ্চেনগুলোকে সিলেক্ট করা হয়েছে, তবু তোমাদের স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামে কিন্তু এই কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা মেনটেন হবে। যত দিন যাচ্ছে তত স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্সের অন্তত ইনক্রিজ করছে। তো প্রত্যেকে মন দিয়ে দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেন এখানে নিজে ট্রাই করবে। ট্রাই করার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন আমি রিডিং পড়ার সঙ্গে সঙ্গে কোশ্চেনটা তুমি সলভ করতে পারছো কিনা সেটা বিরাট ইম্পর্টেন্ট না। যেটা দরকার, যেটা বলা হচ্ছে, যে মেথডটাকে আমি বলছি সেটা তুমি কুইক ক্যাচ করতে পারছো কিনা সেটাই ইম্পর্টেন্ট। এবং পরবর্তী সময় এই কোশ্চেনগুলোই তুমি প্র্যাকটিস করবে। কিভাবে প্র্যাকটিস করবে? যখন তুমি ভিডিওটা দেখবে বা পরবর্তী সময় এই কোশ্চেনগুলোকে তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। শুধু কোশ্চেনটা দেখবে, দেখে নিজের থেকে ওই হিন্টস বা এখন যে বলছি প্রসেসটা, সেই প্রসেসটা মাথায় রেখে নিজে কতটা তাড়াতাড়ি সলভ করতে পারছো এবং আনসার কত তাড়াতাড়ি দিতে পারছো সেটা তুমি চেক করবে। ওকে, আবার বলছি যে প্রত্যেককে এই কোশ্চেনগুলো ইনস্ট্যান্ট সলভ করতে হবে তা কিন্তু না। শুধু প্যাটার্ন বা লজিকটা যেন তোমরা বুঝতে পারো বা ধরতে পারো। ওকে, তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে তোমরা আশা করছি প্রত্যেকেই দেখতে পাচ্ছ। তো আজকের ফার্স্ট কোশ্চেন কি বলে দেওয়া রয়েছে? বলা রয়েছে এ অ্যালন ক্যান ডু 2/5 অফ দ্য ওয়ার্ক 12 ডেজ। দেখো, আমি যদি কোশ্চেনটা কি এটা না ভাবনা চিন্তা করেই যদি ব্রেনের মধ্যে এই লাইনটা বললে কি কি কথা আসতে পারে, যে কথাগুলো আসবে যে 2/5 অংশ পার্ট কাজ করছে 12 ডেজ বা 2/5 পার্ট কাজ করছে 12 ডেজ, তাহলে ওয়ান পার্ট, পুরো পার্টটা কাজ করবে কত দিনে? 12 ডিভাইডেড বাই 2/5। তো 5টা ডিভাইডেড বাই 5টা উপরে গিয়ে ইন্টু 5 হয়ে গেল। তো দ্যাট ইজ ইকুয়াল টু 2 6 যা 12, 6 5 যা 30। তো 30 ডেজ যদি তাকে পুরো কাজটা করতে দেওয়া হতো, সে কিন্তু 30 ডেজ সময় নিত। এবং পরবর্তী নেক্সট ইনফরমেশনটা যদি আমরা বলি, নেক্সট ইনফরমেশন থেকে কি বলে দেওয়া রয়েছে? নেক্সট ইনফরমেশন বলে দেওয়া রয়েছে যে বি ইজ 25% মোর এফিসিয়েন্ট দ্যান এ। তো এই ইনফরমেশনটা অনুযায়ী আমরা কি বলতে পারি? বলতে পারি যে বি ইজ মানে ইকুয়াল টু 25% মোর। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে 100-র মধ্যে 125, একদম ডাইরেক্ট 100-এর মধ্যে 125 এফিসিয়েন্ট দ্যান এ। বেশ, এখান থেকে বি ডিভাইডেড বাই এ আমরা কি বলতে পারি? দেখো, 25 দিয়ে করলে এটা 5, 25 দিয়ে করলে এটা 4, তো 5/4। নেক্সট, সি অ্যালন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 12 ডেজ লেস দ্যান বি। তো এই ইনফরমেশন থেকে কি বলা হচ্ছে? সি একা কতদিন কাজ করবে? সি একা কাজ করবে 12 দিন কম বি এর থেকে। বি যতটা সময় নেবে তার থেকে 12 দিন কম সময়ের মধ্যে পুরো কাজটাকে কমপ্লিট করবে। ওকে, বি এর ডেজ থেকে, বি এর ভ্যালু না, বি এর ডেজ, এখানে নোট করে রাখি, বি এর ডেজ থেকে 12 ডেজ কম নেবে। ওকে, এই হয়ে গেল পুরো ওভারঅল ইনফরমেশন দেওয়া রয়েছে। অ্যান্ড ডি ইজ, আচ্ছা আরও ইনফরমেশন দেওয়া রয়েছে। চলো, যতক্ষণ দেওয়া রয়েছে ইনফরমেশনগুলো আমরা জাস্ট টুকরো টুকরো করে নোট আউট করতে থাকছি। ডি ইজ 25% লেস এফিসিয়েন্ট দ্যান সি। তাহলে ডি 25% লেস এফিসিয়েন্ট মানে 100-এর মধ্যে 75 হবে সি। সুতরাং এখানে ডি ডিভাইডেড বাই সি সমান সমান, যদি 25 দিয়ে ক্যান্সেল করি, 3/4। আরও কি ইনফরমেশন রয়েছে? ইফ দে অল ওয়ার্ক টুগেদার দেন দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন হাউ মেনি ডেজ। তাহলে এখন এ বি সি ডি চারজনেই যদি কাজ করে, তাহলে টোটাল কত দিনে কাজটা কমপ্লিট হবে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো চলো কিভাবে এটা আনসার সলভ করব দেখো। তো কি কি কাজ করবে? এখান থেকে আমরা একটার পর একটা ইনফরমেশন কালেক্ট করছি। এখানে আমাদের কি দরকার? এ বি সি ডি
এই ইনফরমেশনগুলো থেকে কালেক্ট করতে হবে এ পুরো কাজটা কতদিনে কমপ্লিট করে, যেখানে দেখতে পাচ্ছি এ পুরো কাজটা 30 ডেজে কমপ্লিট করে। তো এখান থেকে বি কতদিনে কমপ্লিট করে সেটা দেখো। তো এই ইনফরমেশন থেকে বি কতদিনে বের করতে পারবো দেখো। তো টোটাল কাজ বি যদি প্রতিদিন 5টা করে চেয়ার তৈরি করে, এ প্রতিদিন 4 ইউনিট করে কাজ করবে। তো দেখো এ প্রতিদিন 4 ইউনিট করে কাজ করলে এ সময় লাগে 30 দিন। সুতরাং বলতেই পারো বি কতদিনে কাজ করছে। দেখো 4 ইন্টু 30, এটা হচ্ছে টোটাল কাজ 120টা, ডিভাইডেড বাই 5 কেন করছি, বি প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে। তাহলেই আমরা বি কতদিন সময় নেয় সেটা পেয়ে যাব। দেখো 5 ছক 30, তাহলে 4 6 24, 24 ডেজ। তাহলে বি 24 দিন। সি কতদিন সময় নেবে, সুতরাং বলবে সি স্যার সময় নেবে, বি যদি 24 দিন সময় নেয় সেখান থেকে 12 দিন মাইনাস করে দিলে তাহলে সি সময় নেবে 12 দিন। এবং লাস্ট ওয়ান ডি এর ইনফরমেশন। ডি দেখো সি আর ডি থেকে দেওয়া রয়েছে, সুতরাং এখানে ডি এর কি ভ্যালু বলতে পারো, যদি এখানে আমি নোট করছি এখানে ডি ইকুয়াল টু ডি এর ভ্যালু বলবে সি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করে এবং সি 12 দিনে কমপ্লিট করতে পারে, মানে টোটাল কাজ 4 ইন্টু 12, এই টোটাল কাজ। এবং ডি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে 3 4 12 মানে 16 দিনে পুরো ডি কাজটা কমপ্লিট করতে পারবে। তো এখানে আমরা এ বি সি ডি প্রত্যেকে পুরো কাজটা কতদিনে কমপ্লিট করে সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। সুতরাং এখান থেকে আমরা বলতেই পারি যে এ স্যার 30 ডেজ, বি দেয়া রয়েছে 24 ডেজ, সি দেয়া রয়েছে 12 অ্যান্ড ডি দেয়া রইল 16। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলবো, এলসিএম ভ্যালু কত হবে, 30 24 12 16 এর এলসিএম ভ্যালু 240, 240। তাহলে এ প্রতিদিন কত ইউনিট কাজ করবে এটা কিন্তু এখানের মতো করে ক্যালকুলেট করবে। ওকে, তাহলে 8 ইউনিট। বি প্রতিদিন 10 ইউনিট করে কাজ করবে, সি প্রতিদিন এভরিডে 20 ইউনিট কাজ করবে এবং ডি এভরিডে 15 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল কত ইউনিট কাজ হয়ে গেল, টোটাল অ্যাডিশন করলে এটা হয়ে গেল 53 ইউনিট কাজ করছে। তাহলে এ বি সি ডি যদি 4 জনেই কাজ করে তাহলে কতদিন সময় লাগবে, বলবে টোটাল 240 ইউনিট কাজ, প্রতিদিন 53 ইউনিট করে কাজ করলে 240 ডিভাইডেড বাই 53, দ্যাট ইজ এত ডেজ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 1 ইজ দ্য কারেক্ট। ওকে, ইজ ইট ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন কি বলা রয়েছে হুইচ অফ দ্য ফলোইং গিভেন ভ্যালু ইজ গ্রেটার দ্যান 3√12। ওকে, কিউব রুট অফ 12, মানে এটার মানে কি, 12 টু দি পাওয়ার 1/3 এটা বলতে পারো। এখন বলছে নিচের কোন সংখ্যাটি এটার থেকে বড়, হুইচ অফ দ্য ফলোইং গিভেন ভ্যালু ইজ গ্রেটার দ্যান দিস, এটার থেকে বড় হবে কোন সংখ্যাটি সেটা তোমাকে আনসার করতে হবে। তো দেখো এটাকে যদি আমি ইমাজিন করি তাহলে কি হবে, 121 টু দি পাওয়ার 1/6। তো সেখান থেকে কি বলতে পারি, দেখো 121 মানে কি 11 স্কোয়ার ইন্টু 1/6। সেখান থেকে কি বলতে পারি, দেখো 2 3 6, তাহলে 11 টু দি পাওয়ার 1/3। তারপরে এই ভ্যালুটা হয়ে গেল, এখানে রয়েছে 12 এর পাওয়ারে 1/3, এখানে 11 এর পাওয়ারে 1/3, তার মানে এটা কিন্তু ছোট হয়ে গেল এটার থেকে। এখানে জানতে চেয়েছে গেটার। তো এরপরে নেক্সট ভ্যালুটা যদি জানতে চাই, নেক্সট ভ্যালু কত রয়েছে বলো তো, নেক্সট ভ্যালু রয়েছে অপশন 2 33214। তো এখান থেকে আমরা কি বলতে পারি সেটা দেখো। তো এটা 33112 রয়েছে, মানে দেখো 12 এর পাওয়ারে কত বলতে পারি, 12 এর স্কোয়ার মানে 144 এবং তার স্কোয়ার 144 যদি তার স্কোয়ার করো 4 4 16 মেনটেন হচ্ছে, সুতরাং আই থিঙ্ক 12 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হবে এটা। ওকে, 144 তার স্কোয়ার করলে কত আসবে, 133। দেখো একটু অন্যভাবে আমরা চিন্তা ভাবনা করে নিই, তাহলে আমরা দুটোর মধ্যে কম্পেয়ার করবো। তো তো দুটোর মধ্যে এক কাজ করি, 3 এটাও একটা অন্যভাবেও দেখিয়ে দিই। হোল টু দি পাওয়ার 1/12 রয়েছে অ্যান্ড কম্পেয়ার করছে কার সঙ্গে, 12 টু দি পাওয়ার 1/3। তো আমরা কি করব, এর পাওয়ারে মানে এই যে পাওয়ারে রয়েছে ফ্র্যাকশন রয়েছে, ফ্র্যাকশন রাখবো না, ফ্র্যাকশনটাকে
নর্মাল নাম্বার ইন্টিজার নাম্বারে নিয়ে আসতে চাইলে 12 দিয়ে মাল্টিপল করলে এটা কেটে গেল আর এটা কত হয়ে গেল, 4 হয়ে গেল। তো এটা আসছে 33214 হোল টু দি পাওয়ার 1, অ্যান্ড এই সংখ্যাটা কি আসছে 12 টু দি পাওয়ার 4। 12 টু দি পাওয়ার 4 মানে কি 144টার স্কোয়ার মানে 2736। দেখো, তো এটা বড় না এটা বড়? তুমি বলবে অবশ্যই এটা বড় রয়েছে, এটা বড় রয়েছে। সুতরাং আমি বলতে পারি এটা গ্রেটার দ্যান দিস। ওকে, গ্রেটার দ্যান দিস মানে 33214 হোল টু দি পাওয়ার 1/12 এটা গ্রেটার দ্যান কিউব রুট অফ 12 এটা। তো আমাকে এখানে গ্রেটার দ্যানই জানতে চেয়েছে, সুতরাং দ্যাট ইজ ইউর আনসার। পরেরগুলো আমরা চেকই করলাম না, যদিও তুমি যদি চেক করতে চাও, এটা যদি চেক করো 60 রয়েছে, 60 মানে কত স্কোয়ার ফরম্যাটে ব্রেক করতে হবে, করে আনসার করতে হবে। এখন তুমি দেখতেই পাচ্ছ, দেখো এখানে 4×15=60 ফ্র্যাকশানে আসবে, অনেকটা ডিজিট আসবে। তো আলটিমেট আমরা যখন টেস্ট করতে গিয়ে একটা পেয়েই যাচ্ছি, সুতরাং আমাদের আর বাকিগুলো চেক না করলেও চলবে। আর যদি চেক করতে চাও বাকি নেক্সটগুলো আমরা চেক যদি করি, দেখো কিভাবে চেক করতে পারবো। অপশন 3টা, ওকে। তো 60 টু দি পাওয়ার 5, 60 টু দি পাওয়ার 5 মানে 1/5, অ্যান্ড আরেকটা চেক করবে কি কোনটার সঙ্গে, 12 টু দি পাওয়ার 1/3। তো এটার রুলস হচ্ছে 5 আর 3 এর এলসিএম ভ্যালু কত, 15, 15 দিয়ে বোথ অফ মাল্টিপল করে দাও। তাহলে এটা কি 3 হয়ে গেল, এটা কি 5 হয়ে গেল। এখন 60 পাওয়ারে 3, 60 পাওয়ারে 3 অ্যান্ড 12 পাওয়ারে 5। তো 12 পাওয়ারে 5 আর 60 পাওয়ারে 3 কোনটা বড় আর কোনটা ছোট হতে পারে? দেখো, এটা অবশ্যই বলতে পারো যে 12 পাওয়ারে যেটা 5 রয়েছে সেটাই বড় হবে। তো 60 পাওয়ারে 3 এটা ছোট, আর 12 পাওয়ারে এটা বড়। কিন্তু আমাদের হওয়া উচিত ছিল এটা বড় হওয়া উচিত ছিল, কিন্তু এটা ছোট যেহেতু দিয়েছে এটা আনসার হবে না। সেম ভাবে 4এরটাও তুমি টেস্ট করতেই পারো, কিন্তু যেহেতু 2এরটাতে আনসার চলে এসেছে, 2 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53। দেখো, আমরা আগের দিনের ক্লাসের পর আমরা এখন সিরিজটা করে যাচ্ছি। আগের দিনের ক্লাসে 50 পর্যন্ত হয়েছিল, তারপর থেকে কন্টিনিউ। তো 53 কোশ্চেন দেখো, খুব বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। এ ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া রয়েছে, একটা বেশ হিউজ একটা ভ্যালু। বি এর ভ্যালু একটা কমপ্লিকেটেড একটা ডেটা দেওয়া রয়েছে। তাহলে এ ইন্টু বি এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। তো দেখো, এই কোশ্চেনগুলো সিজিএল টায়ার 2 এর কোশ্চেন, হয়তো দেখে একটু লেন্দি মনে হতে পারে, কিন্তু তার সঙ্গেও তোমাকে শর্টকাট রুল অ্যাপ্লাই করে যতটা মিনিমাইজ বা ছোট করা যায় সেটা ততটাই করতে হবে। তো এ এর মান কত আর বি এর মান কত, দুটো আমি আলাদাভাবে প্রথমে ফাইন্ড আউট করতে থাকি। কি বলা হয়েছে, এ ইকুয়াল টু, যে ডেটাটা দেওয়া রয়েছে রুট আন্ডার দিস, এটাকে আমি ব্রেক করেই নোট করছি তোমাদের সুবিধার জন্য। কি বলতে পারি, 0.02 ইন্টু 0.02 ইন্টু কিউব রুট অফ 0.02 ইন্টু 0.02 ইন্টু 0.02, এটা কিউব রুট অফ দিস, ডিভাইডেড বাই, দেখো 16000। তার মানে এটাকে যদি আমরা ব্রেক করতে থাকি তাহলে কি বলতে পারি, 4 রুট অফ 2 টু দি পাওয়ার 4 ইন্টু 10 কিউব, এইরকম ফরম্যাটে থাকছে, ইন্টু নেক্সট পার্ট কি রয়েছে, রুট আন্ডার কিউব রুট অফ 125 মানে 5 এর কিউব ইন্টু অফ 10 কিউব, ওকে, ইন্টু অফ 4 কিউব রুট অফ 81 মানে কত, 3 টু দি পাওয়ার 4 ইন্টু 10। তো এটা সমান সমানই আমি কি বলতে পারি, দেখো এটা সমান বলতে পারি যে প্রথম এটা স্কোয়ার রুট রয়েছে মানে 0.02 হবে, ইন্টু কিউব রুট রয়েছে মানে এটা 3টে থেকে একটা বেরিয়ে আসবে। পরেরটা নিচে এটা 2 এরটার জন্য তাহলে ডাইরেক্ট 2 বের হয়ে আসবে, কিন্তু ইন্টু 10 টু দি পাওয়ার 3/4 হয়ে গেল, ইন্টু অফ এখানে 5 টু দি পাওয়ার কিউব আছে মানে কিউব রুট থেকে 5 বের হয়ে আসলো,
আর এখানে 10 কিউব রয়েছে মানে 10 বের হয়ে আসলো। সিমিলার ইনটু এখানে কত আসবে, এখানে দেখো 3 টু দি পাওয়ার 4 রয়েছে মানে 4 রুট রয়েছে মানে 3 বেরিয়ে আসবে, আর 10 টু দি পাওয়ার 1/4 থেকে যাবে। তো এরপর তুমি যদি এই পার্টটাকে নিয়ে ডিসকাস করতে চাও তাহলে তো পেয়ে যাবে 0.02 ইন্টু 0.02, দেখো 2 × 5 মানে 10 ইন্টু 10 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3/4, 10 টু দি পাওয়ার 1/4, মানে এটা কত হয়ে যাচ্ছে একটু খেয়াল করে দেখো তো, 3/4 প্লাস 1/4 মানে 4/4 মানে 10 হয়ে গেল না। সুতরাং আমরা আনসার পেয়ে যাচ্ছি 0.02, মানে মাল্টিপলটা করেই নিই, 0004 ডিভাইডেড বাই, এটা কত হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে, তাহলে 3 ইন্টু 000, তিনটে জিরো। আমাদের এর ডেটা কিন্তু আলটিমেট ক্যালকুলেট করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। সিমিলার আমি বি এরটা ডাইরেক্ট নোট করছি, বি ইকুয়াল টু যদি আমরা নোট করি দেখো 729, 729 মানে কিউব রুট করলে কত, 9 এর কিউব মানে 0.9 হয়ে যাবে। তো 0.9 ইন্টু 16 আছে মানে কত, 2 হয়ে যাবে, তাই না? তো 2 হয়ে যাবে মানে 0.2 পয়েন্ট ক্যালকুলেট করলে, ডিভাইডেড বাই 0.16 রয়েছে স্কোয়ার রুট মানে কত, 0.4 হয়ে গেল। সুতরাং এটা ক্যান্সেল করলে 2 হয়ে যাচ্ছে, এটা 2 হয়ে যাবে, তো 0.9 ডিভাইডেড বাই 2 হয়ে গেল। এখন আমাদের আনসার কি হবে, নাও a ইন্টু বি সমান সমানই 0.0004 ডিভাইডেড বাই 3000 ইন্টু 0.9 ডিভাইডেড বাই 2। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের যেটা কাজ হবে এই জিরোগুলোকে ক্যান্সেল করা। ওকে, জিরোগুলোকে ক্যান্সেল মানে তুমি নর্মালি যদি বলো, দেখো এটা যদি 3 দিয়ে করো 1000 হয়ে যাবে, 3 দিয়ে করলে এটা 0.3 হয়ে গেল। আর এটা যদি 2 দিয়ে করো তাহলে 0.0002 হয়ে গেল, তাই না? তাহলে ওভারঅল 3 2 6 হয়ে যাচ্ছে, কি আসছে 0. দেখো 1 2 3 4 5, পাঁচটার আগে 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, 1 2 3 4, সরি 1 2 3 4 6 ডিভাইডেড বাই 1000। তো এটাকে আমরা কিভাবে নোট করতে পারি, এই 1000 ওপরে গেলে, আর সরি একটু যদি ডিটেলসে বলে দিই, এটার ক্যালকুলেট কিভাবে বলতে পারি, দেখো এটার পয়েন্টটাকে যদি ক্যান্সেল করতে চাই তাহলে ইন্টু 1 2 3 4 5 দিয়ে মাল্টিপল করবে 10 টু দি পাওয়ার 5, আর নিচেও ইন্টু 10 টু দি পাওয়ার 5 দিয়ে মাল্টিপল করো, তাহলে কি আসছে, এটা উপরে 6 চলে আসছে, নিচে কত আসছে 10 টু দি পাওয়ার, এটা 5 আর 10 টু দি পাওয়ার কিউব মানে কত 8। সুতরাং 6 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা নিচে 8 আছে মানে উপরে গিয়ে কত হবে -8। That is your answer, 6 into 10 to the power -8, option 3 is the correct answer. Clear? একটু ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে, এই না যে ক্যালকুলেশনটা বিরাট কঠিন, টাফ না, কিন্তু স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। ওকে, ক্লিয়ার? দেখো তো এই কোশ্চেনটা এক্সামে করতে গেলে মনে হতে পারে অনেকটা টাইম চলে যাচ্ছে বা অনেকটা লেন্দি হয়ে যাবে, সেজন্য তোমাদের যে কাজটা হবে, যে জায়গাগুলো আমি হাইলাইট করছি সেটাতে মেন ফোকাস করা। তো আমি এর মান এই জায়গা থেকে দেখে আমি যে লাইনটা ডাইরেক্ট নোট করতে পারবো, এই লাইনটা ডাইরেক্ট আমি মোটামুটিভাবে নোট করে দিতে পারবো। ওকে, নেক্সট কি বলতে পারি, নেক্সট পার্টটা বললাম বি এর ভ্যালুটা আমরা এটা নোট করে দেবো। তারপর এ আর বি কে যদি মাল্টিপল করতে চাই তাহলে এই যে লাইনটা পাচ্ছি এখান থেকে কি পেয়ে যাচ্ছি, যে সব ক্যান্সেল হয়ে গিয়ে 3 2 6 থাকবে, 6 ইন্টু সামথিং হবে, পয়েন্ট এদিক ওদিক হবে। তো দেখো আনসার কিন্তু আমি আর অন্য কিছু ক্যালকুলেটও করতে যাব না, ভাবনা চিন্তাও করব না, এখানে দেখব যে 6 ইন্টু সামথিং কোথায় রয়েছে, একটা অপশনেই পাবে। সুতরাং দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। ওকে, আমি পুরোটা দেখানোর বা সলভ করার এক্সামে কোনো দরকার নেই, সেক্ষেত্রে আমাদের মেনলি এই কটা লাইন, এই একটা লাইন, সেকেন্ড লাইন অ্যান্ড দিস, এই পোর্শনটা করলেই আমরা একটা আইডিয়া করে আনসার বলে দিতে পারবো খুব কম সময়ে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন।
তো নেক্সট কোশ্চেন বলা হয়েছে 1/tan থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু কত হবে। তো দেখো এই কোশ্চেনটা অনেকটাই ইজি কোশ্চেন দিয়ে দিয়েছে। যেমন আগের কোশ্চেন অনেকটা লেন্দি হবে, তেমন প্যারালালি পরের কোশ্চেনটাই খুব ইজি কোশ্চেন, যেটা তুমি কোনো রকম ক্যালকুলেশন না করেও অ্যান্সার বলে দিতে পারো যে স্যার সেক থিটা কোসেক থিটা, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, তো উইদাউট এনি ক্যালকুলেশন। তো যারা ক্যালকুলেশন করতে চাও তাদের জন্য কিভাবে হবে এটা দেখো, নর্মাল কিছু না পারলে একদম নর্মাল যোগ বিয়োগ করতে থাকো। ওকে, তো নর্মাল যোগ বিয়োগ মানে কি, ট্যান থিটা 1 + tan² থিটা। তো 1 + tan² থিটা মানে কি, sec² থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা। এবারে সাইন কসে ব্রেক করে নাও। ওকে, তো sec²থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা মানে কি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আচ্ছা, সেক থিটাটাকেও ব্রেক করে নাও, নইলে ক্যান্সেলেশনটা করতে পারবে না। সেক থিটা মানে কি, কার রেসিপ্রোকাল সেক থিটা, দেখো কসের রেসিপ্রোকাল সেক থিটা। তার মানে আমরা বলতে পারি সেক থিটা মানে 1/cos² থিটা ইন্টু ট্যান থিটা মানে কি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তো এখন কস কস একটা ক্যান্সেল হয়ে গেলে 1/cos থিটা সাইন থিটা পড়ে থাকছে। তো কস থিটা সাইন থিটা মানে কি, কসের রেসিপ্রোকাল আবার হয়ে গেল সেক থিটা অ্যান্ড সাইনের রেসিপ্রোকাল হয়ে গেল কোসেক থিটা। তো আমাদের আনসার হয়ে গেল সেক থিটা কোসেক থিটা ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 1 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? ওকে, এরপর দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, বলা হয়েছে এ বি অ্যান্ড সি স্টার্টেড এ বিজনেস উইথ দ্য ইনভেস্টমেন্ট অফ রুপিস 1,00,000 মানে 1 lakhs and 1,40,000 and 2 lakhs. Okay, so respectively after 3 months C left the business, after 7 months B also left the business. At the end of the year C received his share of the profit of rupees 1155. What is the total share of the profit A and B? তো দেখো কিভাবে এটাকে শর্ট আউট করবে। তো প্রথম আমাদের প্রফিট শেয়ার ফাইন্ড আউট করতে হবে, প্রথমেই আমাদের দরকার প্রফিট শেয়ার। তো সেটা কিভাবে ফাইন্ড আউট করছো দেখো, তো প্রফিট শেয়ার অফ এ বি অ্যান্ড সি যদি ফাইন্ড আউট করো, সেক্ষেত্রে এর ভ্যালু হয়ে যাচ্ছে, দেখো জিরোগুলোকে প্রথমেই আমরা ক্যান্সেল করে দিই, যে জিরোগুলো রয়েছে 1 2 3 4টে কমন জিরো রয়েছে না, এই চারটে, এটা একদম শর্টকাট করার জন্য রুল, যে তোমরা জিরোগুলো বারবার ক্যালকুলেট না করে জিরোগুলোকে অ্যাভয়েড করে নাও। জিরোগুলোকে যদি অ্যাভয়েড করি, এই চারটে জিরো এই চারটে জিরো যদি অ্যাভয়েড করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের কি হয়ে গেল, 10 টাকা 14 টাকা 20 টাকা, এই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাও। তো প্রথম 10 টাকা এর জন্য শেয়ার 10 টাকা, এবং সেটা কি আফটার 3 মান্থ সি লেফট দ্য বিজনেস, আফটার 7 more month বি অলসো লেফট দ্য বিজনেস। ওকে, এর বি এবং সি তিনটে পোর্শন আমি নোট করব। বি এর কত টাকা হলে 14 রুপিস অ্যান্ড সি এর কত টাকা 20 রুপিস। ওকে, এখন কে কত মাস টাকাটাকে রোলিং করেছে সেটা এখানে নোট করব। তো প্রথম 3 মাস পর সি লেফট করেছে, মানে সি নিশ্চয়ই 3 মাস টাকাটাকে খাটিয়েছে। বি অলসো লেফট দ্য বিজনেস 7 more month, মানে 3 মাসের পর আরো 7 মাস চলে যাও, 10 মাস। 10 মাস পর বি লেফট করেছে, মানে নিশ্চয়ই এই 14 টাকাটা বি এর 10 মাস কেটেছে, এবং সি সারা বছরই বিজনেসে টাকাটা ইনভেস্ট করে রেখেছে। এইবারে আসো, এদের রেশিও ভ্যালুটা কত রয়েছে। এদের রেশিও ভ্যালু যদি তুমি এখান থেকে রেশিও ভ্যালু ফাইন্ড আউট করে নিতে পারো। রেশিও ভ্যালু ফাইন্ড আউট করার জন্য দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু 10 আছে, আমি 10গুলোকে ক্যান্সেল করে দিলাম 2। আরও বলতে পারো যে স্যার প্রত্যেকটা জায়গাতেই 2 রয়েছে, মানে 2গুলোকে ক্যান্সেল করতে পারি 7, আর এটা 6, মানে রেশিও ভ্যালু হয়ে গেল 6:7:3। এবিসি এর প্রফিট শেয়ার। ওকে, এবিসি এর প্রফিট শেয়ার রয়েছে, মানে এরপর চলে যাও, সি রিসিভ হিজ শেয়ার প্রফিট অ্যাজ রুপিস 1155। তো সি কত টাকা রিসিভ করেছে দেখো, 1155। ওকে, তো সি 3 টাকা পায়, সি 3 টাকা পায়।
হ্যাঁ, এখন এই 3 ইউনিটস অ্যাকর্ডিং টু যদি অ্যাকর্ডিং টু ইওর কোশ্চেন এই 3 ইউনিট সমান সমানই কত হবে 1155 এবং তোমাকে জানতে চেয়েছে টোটাল শেয়ার অফ প্রফিট এ অ্যান্ড বি, এ এবং বি এর টোটাল শেয়ার কত, এ এর যদি 6 টাকা হয় বি এর 7 টাকা, তাহলে এ আর বি মিলে কত 13 ইউনিট, তাহলে 13 ইউনিট সমান সমান কত হবে, দ্যাট ইজ ইওর আনসার। তো দেখো এটা যদি আমরা শর্ট আউট করি তাহলে 3 ইউনিট সমান যদি এটা হয় 115, তাহলে 1 ইউনিট কত হয়ে যাবে 115 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ ইকুয়াল টু 385। 1 ইউনিট সমান 385 আর 13 ইউনিট মানে কত ইন্টু 13, ইন্টু 13 করলে লাস্ট ডিজিট হয়ে যাবে 5, তো লাস্ট ডিজিট 5 সবারই রয়েছে, তো মাল্টিপলটা করেই নাও 13 5 0 and 0 then 5, তাহলে 5005 is the correct answer. Option 2 is the correct answer. Is it clear? ওকে, দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে সাম অফ রুপিস 20,000 and rupees 40,000 are given on simple interest at the rate of 10% and 15% per annum respectively for 3 years. What will be the total simple interest? তো খুবই ইজি কোশ্চেন দিয়ে দিয়েছে। তো 10% এবং 15%, তো 10% মানে কত, 10% মানে প্রতি 100 টাকায় 10 টাকা অথবা প্রতি 10 টাকায় 1 টাকা, সুতরাং 2000 টাকার ওপরে যদি সিম্পল ইন্টারেস্ট 20,000 টাকার ওপরে যদি সিম্পল ইন্টারেস্ট ফাইন্ড আউট করতে চাও তাহলে কত হবে 1/10, ওকে, সমান সমান একটা জিরো ক্যান্সেল করে দিলে 2000। এখন ফর 3 ইয়ার্স, ফর 3 ইয়ার্স 3 বছরের জন্য কি বলবে, বলবে স্যার ইন্টু 3 করলে 6,000 টাকা হবে, এই টাকা থেকে 6,000 টাকা আসবে, এবং 40,000 টাকার রেসপেক্টে যদি বলা হয় তো 15% মানে কত ইন্টু 15/100, তো এটা 15/100 করলে কত হবে 4×15 = 60 হয়ে গেল, এবং দুটো শূন্য বসে গেল, সেম 3 বছরের জন্য কত হবে 3×6 = 18 আর 3টে শূন্য বসে গেল, তাহলে ওভারঅল তোমার কত টাকা হয়ে গেল, টোটাল কত হয়ে যাচ্ছে, টোটাল এসআই দ্যাট ইজ ইকুয়াল টু 18×6 = 24,000 টাকা, দ্যাট ইজ ইওর আনসার। অপশন 2 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? দেখো কিছু কোশ্চেন একটু লেন্দি থাকবে, কিছু কোশ্চেন একদম ইজি থাকবে, ডোন্ট ওয়ারি। তো নেক্সট কোশ্চেন নাম্বার 57, ট্রিগোনোমেট্রি থেকে কোশ্চেন দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুয়াল টু tan θ + sec θ - 1, tan θ - sec θ + 1 ইকুয়াল টু কত হবে, তো কুইক সর্ট ইট। দেখো তো নেক্সট কোশ্চেন, এটা সলভ কিভাবে করব, প্রথম কথা আমরা যদি নর্মালি তোমাদেরকে বলি যে দ্যাট ইজ ইকুয়াল টু নর্মাল প্রসেসে সলভ করছি, ওকে, তো tan θ + sec θ -1 যেটা রয়েছে, 1 মানে কি আমরা জানি, দেখো sec স্কয়ার θ - tan স্কয়ার θ ইকুয়াল টু 1 হয়, তাহলে 1 এর জায়গায় আমি যদি এই ডেটাটা নোট করে দিই তাহলে মাইনাস sec স্কয়ার θ মাইনাসে মাইনাসে প্লাস tan স্কয়ার θ হয়ে গেল, ডিভাইডেড বাই tan θ মাইনাস সেকেন্ড θ প্লাস স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি, দেখো নর্মালি 1 এর জায়গায় আমরা যে ভ্যালুটা নোট করলাম এইখান থেকে এইবারে ক্যালকুলেট করতে শুরু করো। তো এই কোশ্চেনটায় আমি মেথডে করার আগে চলো ভ্যালু পুটিং মেথড অ্যাপ্লাই করে দিই, তারপর তোমাদেরকে আমি মেথডে সলভ করাবো, যেটা এক্সামে লাগবে না, অ্যাকচুয়ালি মেথডে তো আর এক্সামে লাগে না, তো কিছু কিছু এক্সামে তোমাদের যেহেতু ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে সেজন্য কিছু কিছু ম্যাথ আমি অবশ্যই তোমাদের ডেসক্রিপটিভ পার্টটাও দেখানোর চেষ্টা করছি এখন, যে পুরোটা বলে দেওয়া হবে ডেসক্রিপটিভ পার্টটা। তো চলো এটা ভ্যালু পুটিংয়ে কি আমরা শিখেছিলাম, ট্যানের ক্ষেত্রে যেহেতু এখানে ট্যান রয়েছে তো সেক্ষেত্রে কখনো 90 ধরবো না, কারণ আনডিফাইন্ড হয়ে যাবে, তো এটা ধরবো না। থিটার ভ্যালু যদি 0 ধরে নিই সেক্ষেত্রেও আমাদের দেখো সেক থিটার ক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ কসের উল্টো cos 0 1 তো সেক্ষেত্রে
ট্যান জিরো জিরো হয়ে গেল, ডিনোমিনেটর এই পার্টটা জিরো মাইনাস ওয়ান প্লাস ওয়ান, আলটিমেট সামথিং ডিভাইডেড বাই জিরো আনডিফাইন্ড হয়ে যাবে। সেই জন্য থিটার ভ্যালু 90 এবং জিরো এটা কিন্তু আমরা ইমাজিন করব না বা ধরবো না। তাহলে লেট থিটা ইকুয়াল টু 45। তো থিটা ইকুয়াল টু যদি 45 ধরে নাও, তাহলে ট্যান থিটা এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত পাবে? ট্যান থিটা মানে ট্যান 45 1 প্লাস দেখো সিক 45 মানে কত? কস 45 এর ভ্যালু কত? 1/√2। সুতরাং এটার ভ্যালু হয়ে গেল √2। সুতরাং আমরা পেয়ে গেলাম √2 মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান থিটার ভ্যালু, ট্যান 45 এর ভ্যালু 1 মাইনাস √2 প্লাস 1। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো দিস ক্যান্সেল হয়ে গেল দিস, তাহলে মাইনাস 1। তো আমরা এখন অপশনে দেখব 45 বসিয়ে ঠিক কোথায় মাইনাস 1 ভ্যালুটা আসছে। ওকে, তো সেটা যদি চেক করতে চাই, দেখো এখানে যদি 45 ভ্যালু বসিয়ে দাও, তাহলে 1 প্লাস 1/√2 ডিভাইডেড বাই 1/√2। ওকে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা পেয়ে গেলাম এটা সমান সমান মাইনাস 1 না, এখানে দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সুতরাং আমরা পেয়ে যাচ্ছি √2 ডিভাইডেড বাই 1 প্লাস 1, এটাও আমি ক্যান্সেল করে দিয়েছিলাম বাই ইনিশিয়ালস। 1 প্লাস 1 মানে 2 মাইনাস √2, এটা হচ্ছে আমাদের। ওকে, তো চলো এখানে যদি আমরা ডেটা এখন পুট করি, তো এটার ভ্যালু কত পাচ্ছি? দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো উপরের পার্টটা কত পেয়ে যাচ্ছি? √2 প্লাস 1 ডিভাইডেড বাই √2 ডিভাইডেড বাই 1 হয়ে গেল। তাহলে তাহলে এই যে ডেটাটা, এই ডেটার মান পেয়ে গেলাম √2 প্লাস 1। এবং এটার ভ্যালু কত? আলটিমেট যদি এটার ভ্যালু তুমি ফাইন্ড আউট করতে চাও, সেক্ষেত্রে তুমি কি পেয়ে যাচ্ছ একটু খেয়াল করো তো। দেখো √2 রয়েছে, এখানে নিচে রয়েছে কত? √2 যদি কমন নিয়ে নাও, তাহলে √2 মাইনাস 1 হয়ে গেল। √2 মাইনাস 1 মানে 1/√2 মাইনাস 1। এখন এটাকে যদি রেশনালাইজেশন করো, √2 প্লাস 1 দিয়ে যদি বোথ লব অ্যান্ড হরকে গুণ করে নাও, সেক্ষেত্রে কিন্তু তুমি আলটিমেট √2 প্লাস 1ই পাচ্ছ। দেখো আমরা ভ্যালু পুটিংয়ে অ্যাপ্লাই করলে এটার ভ্যালু যা পেলাম, √2 প্লাস 1 যা পেলাম, অপশান 1এও তাই পেয়েছি, √2 প্লাস 1। অর্থাৎ এটাই ডাইরেক্ট আমি আনসার বলে দিতে পারি, নিচেরগুলো কোনো রকম ক্যালকুলেশন না করি। এবং বাকিগুলো যদি ক্যালকুলেশন করতেও চাই, 1 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই কট থিটা, এটা দেখো 45 বসিয়ে দিলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2 কখনোই হবে না, কারণ এই ভ্যালুটা আনতে হবে, সুতরাং এটা ক্যান্সেল হয়ে গেল। এটা 1 প্লাস কট থিটার ভ্যালু 1 45 কট 45 ট্যান 45 1 দ্যাট অলসো 2, এটাও হবে না। এটা 1 প্লাস cos 45 মানে 1/√2 ডিভাইডেড বাই সাইন 45, সেটা কিন্তু 1/√2 চলে আসছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা দুটোকে যদি কম্পেয়ার করি, প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছি। 1 প্লাস কস থিটা সাইন থিটা, এটার ক্ষেত্রেও কিন্তু √2 প্লাস 1 চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা অপশন 1ও হতে পারে, অপশন 4ও আনসার হতে পারে। এই ক্ষেত্রে সেই জায়গায় তোমাকে কিন্তু আবার থিটার ভ্যালু চেক করতে হবে অন্য ডেটা দিয়ে, 30 দিয়ে চেক করতে হবে। থিটার ভ্যালু 30 দিয়ে যদি চেক করো, 30 অর অথবা থিটার ভ্যালু 60 দিয়ে চেক করলে তবে এই জায়গায় এসে কিন্তু আনসার পাবে। তাই জন্যই এটা তোমাকে লেন্দি প্রসেসও করতে জানতে হবে। ওকে, কারণ তুমি তারপর আবার 30 আর 60 দিয়ে আবার চেক যদি করতে যাও, সেটাও একটু টাইম নিয়ে নেবে। যদিও কঠিন কিছুই না, তবু তোমরা এটা একটু চেক করে দেখবে অপশন 1টাই রাইট আনসার হবে, বাকি 1 অ্যান্ড 4 এর মধ্যে 4টাও এলিমিনেট হয়ে যাবে। ওকে, তো এখন আমরা এইবারে লেন্দি প্রসেস বা এটাকে স্টেপ বাই স্টেপ যদি সলভ করতে চাই, তাহলে কিভাবে সলভ করতে পারবো সেটা একটু দেখব। ওকে, তো সেটা কিভাবে সলভ করছি দেখে নাও। তো নাম্বার 1, জাস্ট এই ম্যাথটাকে আমরা একটু কপি করে নিই এখানে। ইয়েস, দেখো কিভাবে এটা স্টেপ বাই স্টেপ যদি সলভ করতে চাই, বলা হচ্ছে আমরা ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 এটাকে আমরা ব্রেক করছি এইভাবে, ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 মানে কি? 1 মানে সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই নিচে যা আছে সেইভাবেই আপাতত আমরা নোট করে রাখি, ট্যান থিটা মাইনাস সেকেন্ড থিটা
প্লাস, এরপর আমরা এটাকে ট্যান থিটা প্লাস সেকেন্ড থিটা মাইনাস অফ এই পার্টটা মানে কি, এটা মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট যদি বলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি বলি তাহলে হয়ে গেল ট্যান থিটা প্লাস সেক থিটা ইন্টু ট্যান সেকেন্ড থিটা মাইনাস ট্যান থিটা, তাই না? এই পার্টটা ডিভাইডেড বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা এই পার্ট থেকে তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা যদি কমন নিয়ে নিই তাহলে যে পার্টটা পড়ে থাকবে ট্যান থিটা প্লাস সেক থিটা যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে নিউমিনেটারে দেখো 1 মাইনাস সেক থিটা মাইনাস মাইনাসে প্লাস ট্যান থিটা, আর নিচে ডিনোমিনেটারে কি পড়ে রয়েছে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। আচ্ছা, এই পার্টটা আর এই পার্টটা তো সেম না, একটু সাজিয়ে নোট করো না, ওয়ানটাকে সামনে নোট করে নিলেই তো হয়ে যায়। 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা মানে এই পোর্শনটা ক্যান্সেল হয়ে গেল, এই পোর্শনটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আলটিমেট পড়ে রয়েছে ট্যান থিটা প্লাস সেক থিটা। ট্যান থিটা মানে কি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস 1 বাই কস থিটা, এটা মানে কি হয়ে গেল cos theta sin theta plus 1 মানে 1 plus sin theta, that is equal to option 1 is the correct answer. ওকে, তো এইভাবে করলে আমরা কনফার্ম আনসার পেয়ে যাচ্ছি। আদারওয়াইজ 45 নিলে আমরা দুটো অপশনের মধ্যে আবার এলিমিনেট করতে হবে 1 এবং 4 এর মধ্যে, ঠিক আছে? তো এটা তোমরা লেন্দি প্রসেসেই করো, এই স্টেপ বাই স্টেপ ব্রেক করেই করবে। আদারওয়াইজ ভ্যালু পুটিং করলে তোমাকে আবার থিটা ইকুয়াল টু 30 ভ্যালু বসিয়ে করলে তখন তুমি তোমার কনফার্ম আনসার পাবে। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেনে দেখছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলা আছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্ম অফ দ্য ফলোইং সিরিজ 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 4 ইন্টু 5 প্লাস। তো এই সিরিজটার প্রথম 20টা মানে প্রথম 20টা বলা মানে ফার্স্ট টার্ম, এটা যদি হয়, এটা যদি সেকেন্ড টার্ম হয়, এটা যদি থার্ড টার্ম হয়, দেখো এটা ফার্স্ট 1 দিয়ে শুরু হয়েছে, সেকেন্ডটা 2 দিয়ে, থার্ডটা 3 দিয়ে, ফোর্থটা 4 দিয়ে, এরকম 20 টার্মটা 20 ইন্টু 21 হবে না? এই টোটাল অ্যাডিশনটা করলে কত হবে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো এটা কিভাবে সামটা করবে কুইক বলো দেখি। দেখো, তো এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। আই থিঙ্ক তোমাদের রেগুলার ক্লাসে বা নর্মাল এই ধরনের কনসেপ্ট আমরা বলিনি, কিন্তু সলভ করবে খুব ঠান্ডা মাথায় সলভ করবে স্টেপ বাই স্টেপ। দেখো নর্মাল যোগ বিয়োগ করে এটাকে ক্যালকুলেট করা পসিবল না, তো যে মেথডটা বলছি স্টেপ বাই স্টেপ একটু দেখবে। ধরে নাও আমি যদি এটা আপ টু n টার্ম বলতাম তাহলে কি বলতে, যে স্যার এটা এইভাবে যেতে থাকবে গিয়ে n ইন্টু n প্লাস 1 এখান পর্যন্ত হবে n, n টার্ম মানে n হবে, তারপরের সংখ্যাটা n প্লাস 1 হবে, তাই তো? সুতরাং আমরা এখন বলতেই পারি যে স্যার এটার কোশ্চেন দিয়েছে সাম অফ সামেশান, এটাকে সিম্বল বলা হয় n ইন্টু n প্লাস 1 পর্যন্ত। আচ্ছা এটা মানে কি, এটা মানে সামেশান অফ n স্কোয়ার প্লাস n, এটাই না? তো সামেশানটাকে আমি ব্রেক করতেই পারি সামেশান অফ n স্কোয়ার প্লাস সামেশান অফ n। তো আমরা এই সামটাকে টোটাল সামটাকে এইভাবে ব্রেক করলাম। নাও আমরা কি বলবো, আমরা বলবো যে এখানে এই পার্টটা, এই পার্টটা নিয়ে আমরা ডিসকাস করছি যে সামেশন অফ n স্কোয়ার, এই কথাটার মানে কি, এই কথাটার মানে কি 1 থেকে শুরু করে 20 পর্যন্ত যাওয়া, এবং তার মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার
প্লাস ডট 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 20 স্কোয়ার, এটার সাম আমরা অলরেডি জানি। এবং সেটার সাম কি, আমরা যদি রুলস বলি বা ফর্মুলা বলি, স্কোয়ার সামের রুল কি, রুল অফ স্কোয়ার সাম অফ ন্যাচারাল নাম্বার, স্কোয়ার সাম অফ ন্যাচারাল নাম্বার ইকুয়াল টু কি, n ইন্টু n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সাম। তো সেটা আমি এখানেও নোট করে দিচ্ছি। তো এটা সমান সমানই n এর জায়গায় যদি আমি ভ্যালু বসাই 20, তাহলে 20 ইন্টু 20 প্লাস ওয়ান ইন্টু 2n মানে 40 প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। তো এটার ক্যালকুলেশন করলে কি হয়ে যাচ্ছে দেখো, এটার ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি বলতে পারো যে 20 ইন্টু 21 ইন্টু 41 ডিভাইডেড বাই 6। এটা 3 আসবে, এটা 10 আসবে, এটা 7 আসলো। সুতরাং 72870 এটা হয়ে গেল সামেশন অফ n স্কোয়ার, সাম অফ n স্কোয়ারের। আরেকটা কি করব এইবারে, নেক্সট পার্টটা যেটা করব, সাম অফ, এই যে সামেশন n, এটার ভ্যালু বের করি। এটা মানে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এইভাবে ডট 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 20। তো এর ভ্যালু আমরা কি জানি, ন্যাচারাল নাম্বারের সাম, সাম অফ ন্যাচারাল নাম্বার, সেটা আমরা জানি প্রত্যেকেই, ন্যাচারাল নাম্বারস দ্যাট ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2। তো সেখানে ভ্যালু যদি বসাও 20 ইন্টু 20 প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 10 হয়ে গেল, এবং 21 প্লাস ইন্টু 10 তাহলে 210। তাহলে টোটালটা কত হয়ে যাচ্ছে, টোটাল সামটা আমরা একটু আগেই পড়েছি দিস প্লাস দিস। তো এই দুটোকে যদি অ্যাড করে দাও, সুতরাং শো সাম, আমরা কি পেয়ে গেলাম, দুটো পার্ট পেয়ে গেলাম। এটার পার্ট পেয়ে গেছি 2870, আই থিঙ্ক কত পেলাম 2870, তো নোট ইট আউট 70 প্লাস এটার ভ্যালু কত পেলাম 210, 210 দ্যাট ইজ ইকুয়াল টু, এই সামটা করলে আমাদের কত হয়ে যাচ্ছে 3080, দ্যাট ইজ ইউর আনসার। 3080, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? খুব ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট। এখন এটাই যারা 11-12-এ সায়েন্স নিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু পুরো এটার উপরে ইন্টিগ্রেশন করে দিলেই হবে। তোমরা জানো সামেশনকে তুলে দিয়ে ইন্টিগ্রেশন অফ 1 to 20 n স্কোয়ার প্লাস n dn, এটার উপরে ইন্টিগ্রেশন করলে তুমি তোমার আনসার পাবে। কিন্তু যেহেতু তোমরা ইন্টিগ্রেশন এখানে অনেকেই জানো না, তাদের কোনো রকম প্রেশার নেওয়ার দরকার নেই, বা কোনো যে স্যার ইন্টিগ্রেশন ছাড়া কিভাবে ম্যাথ সম্ভব, অবশ্যই সম্ভব, এবং সেটা নর্মাল লজিক। তোমাদের নাম্বার সিস্টেম সিলেবাস থেকেই এই কোশ্চেনটা অ্যাডভান্স কোশ্চেন, কিন্তু নাম্বার সিস্টেমের ওপরেই দেওয়া রয়েছে, যেটা আমরা অলরেডি করেছি। যে এন স্কোয়ারের ফরম্যাট আমরা অলরেডি পড়েছি, ন্যাচারাল স্কোয়ার সাম অফ ন্যাচারাল নাম্বার এবং সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার। ওকে, ক্লিয়ার? তো এনি ডাউট? দেখো নেক্সট কোশ্চেন, when an article is sold at 5% discount, then there is a profit of 14%. If the discount is 11%, then what will be the profit? তো নর্মাল কোশ্চেনটা কি বলতে পারো, যে এসপি আর এমপি, ওকে। তো একটা জিনিস 5% ডিসকাউন্ট দেয়া মানে এটা যদি 100 হয়, এটা 95 সেলিং প্রাইস, এবং তাতে করে প্রফিট হচ্ছে কত 14%। তাহলে কস্ট প্রাইস আমরা এখন জানি না, ওকে। কস্ট প্রাইস যদি সেক্ষেত্রে 100 টাকা হয়, সেক্ষেত্রে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে দেখো, 14% মানে 114 হয়ে যাচ্ছে, 114 হয়ে যাচ্ছে, তাই না? এখন আমাকে এই ক্ষেত্রে সেলিং প্রাইসটা তো বোথ অফ কেস সমান, বোথ অফ কেস সেলিং প্রাইস ইকুয়াল হয়।
ওকে, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো আমরা বলতে পারি এটা রেশিও ভ্যালু যদি তোমরা বলো যে 95 আর 114 এটা ইকুয়াল করতে পারবে কোথায়, কোন ডেটাতে? সেলিং প্রাইস যেহেতু বোথ অফ কেস সেলিং প্রাইস সমান করা উচিত, সেজন্য চলো আমরা সেলিং প্রাইসটাকে প্রথমেই ইকুয়াল করে নিই। তো সেলিং প্রাইস ইকুয়াল করে নিতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি কি দিয়ে মাল্টিপল করতে পারি, দেখো এটাকে, আরে এটাকে মাল্টিপল করতে হবে 19 ইন্টু এটা কত 19, ইমাজিন করো 95 মানে কত 19 ইন্টু 5 বলতে পারো, আর 114 মানে কত বলতে পারি 19 ইন্টু 6। তো খেয়াল রেখো এটাকে সমান করতে গেলে এটাকে 6 দিয়ে মাল্টিপল করো, এটাকে 5 দিয়ে মাল্টিপল করো। সুতরাং এটাকে 6 দিয়ে মাল্টিপল করা মানে এটাকে 6 দিয়ে মাল্টিপল করা, এটাকে 5 দিয়ে মাল্টিপল করা, অর্থাৎ কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস। সেলিং কস্ট প্রাইস যদি জিনিসটা 500 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে, সেলিং প্রাইস হয়ে যাবে 95কে তুমি 6 দিয়ে মাল্টিপল করলে 570 হয়, আর 114কে 5 দিয়ে মাল্টিপল করলেও সেটা 570ই হয়। তাহলে সেলিং প্রাইস হয়ে যাবে 570, 570, আর মার্ক প্রাইস 600, মানে যে জিনিসটার দাম 600 টাকা সেটার সেলিং প্রাইস হয়ে গেল 570 টাকা, আর কস্ট প্রাইস হলো 500 টাকা। এখন তোমাকে কোশ্চেন বলা হয়েছে সে ডিসকাউন্ট দিচ্ছে কত টাকা, 11%। 11% মানে প্রতি 100 টাকায় 11 টাকা, মানে এখন যদি ডিসকাউন্ট 11% দেয়া হয়, সুতরাং সে প্রতি 100 টাকায় 11 টাকা মানে 600 টাকায় 66 টাকা, 66 রুপিস। তো যদি 66 রুপিস দেয় তাহলে 600 টাকার জিনিসটা সে এখন কত টাকায় বিক্রি করবে, দেখো 600 থেকে 66 মাইনাস করে দাও, তাহলে হয়ে গেল 534, 534 টাকা। তো 500 টাকার জিনিসটা 534 টাকায় বিক্রি করছে, তাহলে প্রফিট কত, প্রফিট প্রফিট ইকুয়াল টু 34 রুপিস আউট অফ 500। তো অন 100% ক্যালকুলেট করতে গেলে 34 ডিভাইডেড বাই 5, দ্যাটস মিন 34 এর ডবল করে দিলে কত হবে 68। তো 6.8% ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এটা নট ক্যালকুলেটিভ, এটা ক্যালকুলেটিভ কোশ্চেনটা মোটেও না, কিন্তু জাস্ট কনসেপচুয়ালি ম্যাথটা দিয়েছে। ওকে, তো কুইক সলভ আউট করে নিতে পারবো। ক্লিয়ার? তো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলতে পারি, দেখো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 60, দ্য হাইট অফ দ্য সিলিন্ডার ইজ 35। ভেরি গুড, মেনসুরেশন থেকে কোশ্চেন দেওয়া রয়েছে এবং সিলিন্ডার মানে 3D, মেনসুরেশন 3D পার্ট থেকে কোশ্চেন। দ্য সার্কামফারেন্স অফ দ্য বেস ইজ 37 মোর দ্যান দ্য রেডিয়াস, হোয়াট উইল বি দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার। দেখো এখানে যত আমরা এই ধরনের কোশ্চেন করছি দেখছি নর্মাল কোশ্চেনই দিচ্ছে, কিন্তু কিছু না কিছু টুইস্ট ইনক্লুড করা রয়েছে। এখানে বলেই দিতে পারতো যে ভাই রেডিয়াস এত বা এটা এই সার্কামফারেন্স এই, তাহলে হয়ে যেত, কিন্তু তা না, রেডিয়াসের সঙ্গে সার্কামফারেন্সের রিলেশন দেওয়া রয়েছে। সুতরাং দেখো একটা সিলিন্ডার, আমরা যদি ম্যাথটাকে শর্ট আউট করি বা সলভ করি, একটা সিলিন্ডার, যে সিলিন্ডারের ভলিউম জানতে চেয়েছে মানে পাই আর স্কোয়ার এইচ, যেখানে এইচ ইকুয়াল টু বলে দেওয়া রয়েছে 35 সেন্টিমিটার, কিন্তু আর ইকুয়াল টু দেওয়া নেই, আর ফাইন্ড আউট করার পর আমরা ভলিউম পেয়ে যাব। এখন এর পরিবর্তে আর ডাইরেক্ট না দিয়ে সেটা কি কি ইনফরমেশন দেওয়া রয়েছে, যদি আর হয় রেডিয়াস, লেট রেডিয়াস ইকুয়াল টু আর, তাহলে সার্কামফারেন্স কত হবে 2 পাই আর। অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন বলে দেওয়া রয়েছে 2 পাই আরটা রেডিয়াসের থেকে 37 সেন্টিমিটার বড়, তাহলে এখান থেকে আর যদি কমন নিয়ে নিই তাহলে 2 পাই মানে 22/7 মাইনাস 1 ইকুয়াল টু 37। তো সেখান থেকে আর ইকুয়াল টু কি বলতে পারি, দেখো 7 মানে 44 মাইনাস অফ 7, দ্যাট ইজ ইকুয়াল টু 37। দেখো 44 থেকে 37 মাইনাস করলে 37 হয়ে যায় না, সুতরাং আর ইকুয়াল টু 7 পেয়ে গেলে, আর ইকুয়াল টু 7 সেন্টিমিটার, ব্যাস কাজ কমপ্লিট। আর ইকুয়াল টু 7 সেন্টিমিটার যেই তুমি পেয়ে যাচ্ছ, সুতরাং ভলিউম ইকুয়াল টু পাই আর স্কোয়ার মানে 7 ইন্টু 7 ইন্টু হাইট মানে কত 35। তো একটা 7 যদি তুমি ক্যান্সেল করে দাও তাহলে তুমি আনসার পেয়ে যাচ্ছ 35 ইন্টু 7, দ্যাটস মিন আচ্ছা 154 ইন্টু 35, দেন 535390,
সেন্টিমিটার কিউব ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আরেকটা কি বলতে পারো? চলো, তো আমরা আনসার বলেই দিলাম যে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। আর একটা ইনফরমেশন আমরা দিচ্ছি, দেখো নর্মালি এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে সব জায়গায় অ্যাপ্লিকেবল আমরা তা বলছি না, কিন্তু এটা চেক করতে পারি যে স্যার ভলিউম হবে পাই আর স্কোয়ার এইচ, তার মানে যাই হোক না কেন পাই যেহেতু রয়েছে মানে 22-এর 7 থাকবে। 22-এর 7 থাকা মানেই এই 22-এর মধ্যে কি 11 × 2 আছে, তার মানে যে সংখ্যাটা আনসার হবে সেটা অবশ্যই 11-র গুণিতক হতে হবে। তো 11-র গুণিতক যদি আমরা চেক করতে চাই, আমরা 11-র গুণিতক অড পজিশনের সাম আর ইভেন পজিশনের সামের ডিফারেন্সটা 11 অথবা 0 হতে হয়। এখানে দেখো ডিফারেন্স কত রয়েছে, এটা 7, এটা 8, মানে 1 ডিফারেন্স হবে না। এটা কত 8 আর 9, এটার ডিফারেন্সও 1 হবে না। এটা 3 আর এটা কত 9 আর 5, দেখো কত হয় 40। তো এটা কত ডিফারেন্স 11, এটা হতে পারে। এটা কত 4 আর 6, তার মানে ডিফারেন্স কত 2, হবে না। দেখো 11-র গুণিতক একটাই মাত্র রয়েছে 3, তো উইথাউট এনি ক্যালকুলেশন আমরা বলতে পারি অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। এটা খুব, যখন তুমি ম্যাথমেটিক্স এই মেনসুরেশনে এই পোর্শনটা কনসেপচুয়ালি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি অ্যাপ্লাই করতে যেও, আদারওয়াইজ তুমি কিন্তু প্রসেসে ম্যাথটা সলভ করো, সবসময় এটা অ্যাপ্লাই করতে যেও না। ওকে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে বিপুল অ্যান্ড মনীষ ইনভেস্টেড দ্য সাম অফ ₹15,000 and ₹2,000 the rate of interest 20% per annum and 30% per annum respectively on the compound interest compounded annually. If the time period is 3 years for both, then what will be the total compound interest earned by Bipul and Manish? ওকে, দেখো এই ক্ষেত্রে 3টে বছরের জন্য ফাইন্ড আউট করতে বলেছে। নর্মাল প্রসেসে যদি তুমি শার্ট আউট করো যে 15,000 20% মানে 2/10 দিয়ে মাল্টিপল করবে এই বক্স, এবং এটা 3 ইয়ার্সের জন্য কমপ্লিট করবে। সিমিলার আরেকটা প্রসেস, আরেকটা পার্ট প্যারালালি ক্যালকুলেট করতে হবে তোমাকে 20,000-এর ওপরে, এবং সেটা 30% মানে 3/10 দিয়ে মাল্টিপল করে 3টে স্টেপ তোমাকে শর্ট আউট করতে হবে। চলো আমরা যদি শর্ট আউট করে নিই তাহলে এটা কি হয়ে যাবে, 0 0 ক্যান্সেল হয়ে গেলে 15 30, জাস্ট বক্স তুলে দিলাম 30 আর 0 0। নেক্সট ইয়ার কত হবে 3000 অ্যান্ড এটার উপরে 2/10 যদি করো তাহলে 600 হয়ে গেল, 600 হয়ে গেল। ওকে, নেক্সট ইয়ার কত হবে, নেক্সট ইয়ার হয়ে যাচ্ছে দেখো এটার উপরে 3000 অ্যান্ড এটার উপরে 600 অ্যান্ড নেক্সট স্টেপ কত, এটার উপরে 2/10 দিয়ে যদি মাল্টিপল করে দাও তাহলে 6 2 12 120 হয়ে গেল, তাই না? তাহলে ওভারঅল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 333 9000 প্লাস 3 6 18 00 প্লাস 120, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 9 10,900 10920, এটা হয়ে গেল 15,000 টাকার উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট। সিমিলার এই 20,000 টাকার উপরে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট ফাইন্ড আউট করতে চাও তাহলে সেক্ষেত্রে কি বলবে, এইরকম 3টে স্টেপ তোমাকে শর্ট আউট করতে হবে, এবং প্রথম স্টেপটা 0 0 ক্যান্সেল হলে 3 2 6 6,000 টাকা, নেক্সট স্টেপ 6,000 টাকা, এবং এটার উপরে কত হবে দেখো 3 6 18 1800 টাকা, নেক্সট স্টেপ 6,000 1800 এবং এটার উপরে কত হবে 3/10 দিয়ে যদি মাল্টিপল করে দাও সেক্ষেত্রে 3 8 54 মানে 540 টাকা হবে। আমি এখানে জাস্ট নোট করলাম 540। ওকে, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে, টোটাল হয়ে যাচ্ছে দেখো 3 6 18, তাহলে 18,000 প্লাস 3 8 54, তাহলে 5,400, তার সঙ্গে 540 যোগ করতে হবে, তাই তো? তাহলে 5,940 হয়ে যাচ্ছে।
তো সেক্ষেত্রে তুমি 5,940-এর সঙ্গে যদি 18,000 যোগ করে দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ 23,940। এখন তাহলে টোটাল কম্পাউন্ড টোটাল কত হয়ে যাবে? টোটাল হয়ে যাচ্ছে, দুটোকে অ্যাডিশন করে নিলে তুমি কত পেয়ে যাচ্ছ? 10,920-র সঙ্গে যদি 23,940 অ্যাড করে দাও তাহলে তুমি তোমার আনসার অপশন 3, অপশন সরি 3 না 4 ইজ দ্য কারেক্ট আনসার। 34,860 রুপিস ইজ দ্য কারেক্ট, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো দেখো এটা দুটো কোশ্চেনকে এটা জেনারেলি দুটো পার্টে কোশ্চেন দেওয়া হয়, কিন্তু সেটাকে মার্জ করে একসঙ্গে কোশ্চেন দেওয়া হয়েছে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে রাজু স্পেন্ড 10% and 20% of his income on transport and food respectively. He spent 30% of the remaining income on clothing and he saved rest on his income. If he is saving rupees 26460, then what will be the total expenditure on the food and clothing together? ওকে, তো নর্মালি এই ধরনের কোশ্চেনগুলোতে তুমি 100 ইনকামটাই 100 ধরে নাও, 100 ধরে নিয়ে সেখান থেকে কোশ্চেনটা শুরু করো। তো যদি ইনকাম ইনকাম ইকুয়াল টু 100 ইউনিট, তাহলে কি হবে? তাহলে বলবে যে ট্রান্সপোর্ট কত, ট্রান্সপোর্ট সে খরচ করছে 10%, ফুডে খরচ করছে সে কত 20%, অ্যান্ড হি স্পেন্ড 30% অফ দ্য রিমেনিং ইনকাম। আচ্ছা, রিমেনিং ইনকামে সে 30% ক্লোথ, রিমেনিং মানে কত রয়েছে দেখো, 30 টাকা অলরেডি খরচ হয়ে গেছে, মানে 70 টাকার 30%, 30% মানে 30/100। ওকে, তো 0 এটা ক্যান্সেল হয়ে গেলে 21 রুপিস খরচ করছে জামা কাপড় ক্লোথিং। হি সেভ রেস্ট অফ হিজ ইনকাম, তাহলে সেভিং কি? দেখো 100 রুপিস থেকে টোটাল বা 70 রুপিস থেকে যদি তুমি 21 টাকা বাদ দিয়ে দাও তাহলে যেটা থাকছে 49 টাকা, তাই তো? তো এখন অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন এই 49 ইউনিট সমান সমানই 26460, আর তোমাকে জানতে চাওয়া হয়েছে কিসের? ফুড অ্যান্ড ক্লোদিং, তো ফুড কত? ফুড 10 আর ক্লোদিং 21, তাহলে টোটাল ফুড প্লাস ক্লোদিং মানে 20 প্লাস 21, দ্যাট ইজ ইকুয়াল টু 41 ইউনিট সমান সমান কত? ওকে, তো কিভাবে শর্ট আউট এটা করবে দেখো, তো তুমি বলেই দেবে যে স্যার 49 ইউনিট সমান সমান দিস, তাহলে 26460 ডিভাইডেড বাই 49 ইন্টু 41। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি দেখো, সাম অফ ডিজিট কি অ্যাপ্লাই করতে পারবে? ইয়েস, সাম অফ ডিজিট অ্যাপ্লাই করতে পারবে, তাহলে আনসার হয়ে যাচ্ছে 49 যদি করো তাহলে 4 থেকে যাচ্ছে, 4 থেকে গেলে হবে কত আসছে 425, 22140 is the correct answer. Option 3 is the correct. Is it clear? তো সাম অফ দ্য ডিজিট, এইবারে আমি বলে দিই সাম অফ ডিজিটের রুলটা। সাম অফ ডিজিট কি সেটা দেখো, তারপর তোমাদের যার যা কোয়ারিজ থাকবে সেগুলো অবশ্যই আমি শর্ট আউট করে দেবো। ওকে, তো বলা হচ্ছে দেখো 26460, তো এখানে যদি প্রত্যেকটা ডিজিটকে সাম করে নিই তাহলে কি হবে? 6 আর 4 10, 10 আর 6 16, 17 18, 9 হয়ে যাচ্ছে, ইন্টু 5 ডিভাইডেড বাই 5 কেন হলো? 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4। তো এখন 9 চলে এলেই আমরা দেখতে পাই যাই হোক না কেন সেটা 9ই হবে, সাম অফ ডিজিট 9 হবে। আমি কিন্তু আর অন্য কোনো ক্যালকুলেট করলাম না, কোনো রকম করবো না। তো এইবারে আসো, সাম অফ ডিজিট 9 হবে মানে কোথায় 9 আছে দেখো, এটার সাম অফ ডিজিট কত হয়ে যাচ্ছে? 10 আর 4 14 মানে 5 হয়ে যাচ্ছে। এটার সাম অফ ডিজিট কত হয়ে যাচ্ছে দেখো, 8 8 9 হয়ে গেল, 8 আর 1 1, তো এটাও 9 হচ্ছে সাম অফ ডিজিট। যদি বলি এটা
9, এটাও সাম অফ ডিজিট 9 হচ্ছে, এবং এটাতে যদি বলি 8 আর একটা 9 মানে 4 হচ্ছে। তো অপশন 2 হতে পারে অ্যান্ড 3 হতে পারে, এই দুটো অপশন হতে পারে। কিন্তু এই দুটো অপশনের মধ্যে এখন যদি আমরা লাস্ট ডিজিট 0 বাদ দিয়ে দিই, যদি জিরোটা বাদ দিয়ে থাকি, তাহলে যেটা আসবে দেখো 1 × 6, এই যে এই পোর্শনটা ধরে নাও আনসার কি হতে পারে। যদি এটা হতো 2448 সমান সমানই, আমি যদি জিরোটাকে নেগলেক্ট করি, 2646 ইন্টু 41 ডিভাইডেড বাই 49। সুতরাং দেখো এই 8-এর সঙ্গে 9 গুণ করলে লাস্ট ডিজিট যা হবে, এর সঙ্গে এটা গুণ করলে লাস্ট ডিজিট তাই হবে। কিন্তু এখানে 8 9 72, 2 হচ্ছে লাস্ট ডিজিট, আর এখানে 6 কে 6। তো এটা কখনোই সমান হতে পারে না, সুতরাং অপশন 2টা হবে না। কিন্তু এটা যদি আমরা চেক করি, দেখো লাস্ট ডিজিট 4-এর সঙ্গে 9 গুণ করলে, এখানে 4 যদি হতো, 4 9 36, 6 আর 6 1 6। তো এই কনসেপ্টে আমরা অ্যাট এ টাইম লাস্ট ডিজিটও অ্যাপ্লাই করে আনসার বললাম। আদারওয়াইজ তোমরা যারা এই সাম অফ ডিজিট বা লাস্ট ডিজিট এই অ্যাপ্লাই করতে পারবে না, তাদের জন্য যে রুলটা হয়ে গেল, এটার সঙ্গে এটা ডিভাইড করলে তুমি পেয়ে যাচ্ছ 54 540। তো 540-এর সঙ্গে 41 গুণ করলে তুমি পেয়ে যাবে 22140 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো ডিভাইড করে সেক্ষেত্রে করতে হবে। এখন সাম অফ ডিজিট আর লাস্ট ডিজিট যদি একসঙ্গে অ্যাপ্লাই করতে শিখে যাও ধীরে ধীরে, একদিনে শিখতে পারবে না, ধীরে ধীরে এটা যতক্ষণ অ্যাপ্লাই করতে পারবে তখন এই ক্যালকুলেশনগুলোকে অ্যাভয়েড করবে। এই না যে ম্যাথমেটিক্স করতে পারবে না, ম্যাথ তো তুমি পারবেই, কিন্তু ক্যালকুলেশনের স্পিডটা আরও ইনক্রিজ হবে। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে এ অ্যালন ক্যান ডু এ ওয়ার্ক ইন 14 days, বি অ্যালন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 28 days, and C alone can do the same work 56 days. They start the work together and completed the work such B was not working on first 2 days and A did not work in last 3 days. Okay, in how many days was the work completed? Okay, তো চলো একদম টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেনটা দিয়েছে, খুব ইজি কোশ্চেন, কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাকে শর্ট আউট করতে হবে। ওকে, তো কি কি ইনফরমেশন বলে দেওয়া রয়েছে এ 14 ডেজে কমপ্লিট করে, বি দেওয়া রয়েছে 28 ডেজ, অ্যান্ড সি দেওয়া রয়েছে 56 ডেজে। তাহলে টোটাল ওয়ার্ক যদি আমরা বলি 56 যদি ধরে নিতাম, তাহলে এ প্রতিদিন 4 ইউনিট কাজ করে, বি প্রতিদিন 2 ইউনিট কাজ করে, সি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারে। এরপর কি বলে দেওয়া রয়েছে, they start the work together and completed the such that B was not working on last 2 days. তো শেষের দুদিন বি কাজ করলো না, and A did not work in last 3 days, এবং A did not work in last 3 days. ওকে, এটা লাস্ট 2 days, আর ইনি কাজ করছে না লাস্ট 3 days। এই কথাটার মানে কি? তার মানে শেষের দিন কে কাজ করেছে, লাস্ট দুদিন। যদি আমি প্রথম থেকে ভাবনা চিন্তা করি যে এ বি সি কাজ নোট করেছে, তারপরে দেখো এ কাজ ছেড়ে চলে গেছে, সুতরাং বি আর সি কাজ শুরু করলো। বি আর সি একসঙ্গে কতদিন কাজ করেছে, একদিনই কাজ করবে না। তারপরেতে আবার বি কাজ ছেড়ে চলে গেছে, মানে সি লাস্ট দুদিন কাজ করেছে। এই হচ্ছে গল্প। সি একা লাস্ট দুদিন কাজ করেছে, তার আগে বি আর সি মিলে একদিন কাজ করেছে, আর এ বি সি মিলে কতদিন কাজ করেছে সেটা আমরা জানি না। তো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন আমরা বলতেই পারি সি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করছে, মানে 2 ইউনিট কাজ করতে পারে। বি আর সি মিলে টোটাল 3 ইউনিট কাজ করতে পারে, 1 আর 2 3 ইউনিট, সুতরাং একদিনে টোটাল 3 ইউনিট কাজ করেছে। তাহলে বাকি রয়েছে কত ইউনিট কাজ, বাকি রয়েছে দেখো 56-র মধ্যে টোটাল 5 ইউনিট কাজ শেষের দিকে হয়েছে, তার মানে বাকি রয়েছে 51 ইউনিট কাজ, তাই না? তাহলে এই 51 ইউনিট কাজ নিশ্চয়ই এ বি সি করেছে। এখন এ বি সি তিনজনে প্রতিদিন 4 + 2 + 1 মানে 4 5 6 7 ইউনিট করে কাজ করতে পারে। মানে ওভারঅল সে কতদিন সময় নিয়েছে, দেখো 51 ডিভাইডেড বাই
7 এত দিন সময় নিয়েছে, তাই না? তাহলে টোটাল ডেজটা কত বলবো? টোটাল ডেজ ইকুয়াল টু 51 ডিভাইডেড বাই 7 প্লাস 1 প্লাস 2। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আমরা বলতেই পারি 72 ডিভাইডেড বাই 7 ডেজ। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? ওকে, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে ছিল এই কোশ্চেনগুলো। তো নেক্সট ক্লাসে আমরা এই ধরনের আরও 65 66 এই ধরনের আরও যে সমস্ত কোশ্চেন রয়েছে এরকম আমরা আপ টু 100 পর্যন্ত এই সেশনটা কমপ্লিট করব। তো এই ধরনের কোশ্চেনগুলো নেক্সট সেশনে আমরা আলোচনা করব। ওকে, তো আজকের ক্লাসে যেইগুলি হয়েছে সেগুলো তোমরা একটু ভিডিওটা আবার দেখবে, দেখে রিভাইজ দেবে, কারণ বেশ কিছু নিউ ইনফরমেশন আমরা অ্যাড করেছি আজকের ক্লাসে। ওকে, তো আজকের ক্লাস এখান পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ অল অফ ইউ। কন্টিনিউ নেক্সট ক্লাস থেকে আবার হবে। ওকে, তো গুড নাইট। আর যদি কোনো কোয়ারিজ থাকে বা কিছু বলতে থাকো বলতে পারো, আদারওয়াইজ গুড নাইট অল অফ ইউ।